হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের আমরা পরমাণুর গঠন পার্ট 2 স্টার্ট করব। তবে যারা পার্ট 1 ভিডিও দেখোনি, ভিডিওটি আগে আপলোড করা হয়ে গেছে, তোমরা অবশ্যই লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নিও। তাহলে শুরু করা যাক সেকেন্ড পার্ট। আর এই পার্টে আমরা বোর অ্যাটমিক মডেল রিলেটেড যে যত ধরনের ম্যাথ এবং ইলেকট্রনিক ট্রানজিশন রিলেটেড যেসব ম্যাথগুলো আছে, ওয়েভ নাম্বার ক্যালকুলেট করা বা ওয়েভ লেন্থ ক্যালকুলেট করা, সেই ধরনের সব থিওরি এবং ম্যাথ এই ভিডিওতে দেওয়া আছে। তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো আর ইম্পর্টেন্ট যে পয়েন্টসগুলো সেগুলো নোট ডাউন করতে থাকো। আচ্ছা, আগের দিন আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে ক্রম সেগুলো আলোচনা করেছি। আর একটা কথা বলেছিলাম যে হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী প্রথম বিজ্ঞানী বামার আবিষ্কার করেছিলেন। সেই হাইড্রোজেনের রেখা বর্ণালী কি ছিল বা কেমন ছিল? পরীক্ষা হয়েছিল একটা গ্যাস নলের মধ্যে হাইড্রোজেন পরমাণু ভরে তার মধ্যে দিয়ে কি করা হয়েছিল, হাইড্রোজেন পরমাণুর বিকিরণ, তার ফলে যে তড়িৎ চুম্বকীয় বর্ণালী তৈরি হয়েছিল। এবার বিকিরণ কি, মানে সাধারণত বর্ণালী বললে আমরা কি বুঝি? বর্ণালী হলো আলোর বিভিন্ন রেখা। যদি সূর্যের সাদা আলো কি হয়, প্রিজম, অথবা আমরা দেখতে পাই যে বাতাসের ধূলিকণা জলীয় বাষ্প দ্বারা কি হয়, ভেঙে যায় সাতটা আলোতে ভেঙে গিয়ে যে সাতটা বিভিন্ন আলোর পটি গঠন করে, সেটাকে কি বলা হয়? বর্ণালী বা রামধনু। অর্থাৎ বর্ণালী হলো বিভিন্ন আলোর যে পটি বা কি বলতে পারি, ওটাকে ব্যান্ড বলতে পারি, লাইটের ব্যান্ড বা পটি গঠন করে, সেইগুলোকে বলা হচ্ছে বর্ণালী। বিভিন্ন আলোর যে পটি তাকে বলা হয় আলোর বর্ণালী। সাদা আলোর মধ্যে সাতটা বর্ণ মিশে থাকে, প্রিজম দ্বারা তাকে যদি ভাঙা হয় তাহলে সাতটা আলাদা আলাদা মৌলিক বর্ণ পাওয়া যায়। কি বললাম বুঝতে পেরেছো? এই বর্ণালী দু ধরনের হয়, এক হচ্ছে অ্যাবজর্পশন বা শোষণ বর্ণালী, আর একটা হচ্ছে নিঃসরণ বর্ণালী বা এমিশন বর্ণালী। মানে ধরো, যদি কোনো পদার্থ তড়িৎ চুম্বকীয় বিকিরণ নিঃসরণ করে, কেমন? যদি লোহার রড গরম করা হয় তাহলে কি হবে? ধীরে 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 উত্তপ্ত হবে আর বিভিন্ন বর্ণ পরিবর্তন করতে থাকবে। তার ফলে কি হচ্ছে, সেখান থেকে মানে লোহার রড থেকে এক ধরনের শক্তি বিকীর্ণ হচ্ছে। ওই শক্তির যদি আমরা প্রিজমের সাহায্যে বর্ণালী গঠন করে থাকি, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নিঃসরণ বর্ণালী। মানে কোনো উৎস থেকে শক্তি যখন বেরিয়ে আসবে বা নির্গত হবে, সে যে বর্ণালী গঠন করবে, মানে ওই আলোকযুক্ত অঞ্চল গঠন করবে, তাকে বলা হবে নিঃসরণ বর্ণালী। আর এক ধরনের হচ্ছে শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন বর্ণালী। কি, যখন কোনো বস্তু থেকে বা আলোক উৎস থেকে শক্তি বেরিয়ে আসবে, সেই শক্তির কিছু কিছু অংশ অন্য কোনো যৌগ দ্বারা যদি শোষিত হয়, মনে করো একটা উৎস, ধরো এখান থেকে এই একটা উৎস, এই উৎস থেকে সূর্যের সাতটা আলোই বেরিয়ে আসছে, সাতটা মৌলিক বর্ণই বেরিয়ে আসছে, কিন্তু এখানে এমন একটা পদার্থ রাখা থাকলো যে কি করলো, ওই সাতটার মধ্যে দুজনকে শোষণ করে নিল। তাহলে এখানে এই দিকে পর্দায় যে বর্ণালী পাওয়া যাবে কতগুলো? 5টা। যেগুলো এ শোষণ করে নিল, সেই জায়গায় এখানে কি হবে, অন্ধকার যুক্ত অঞ্চল তৈরি হবে। ঠিক আছে, এটাকে বলা হবে শোষণ বর্ণালী। তাহলে বর্ণালী হলো বিভিন্ন আলোর যে পট্টি, তাকে বলা হয় বর্ণালী। দু ধরনের বর্ণালী, নিঃসরণ বর্ণালী আর শোষণ বর্ণালী। তাহলে প্রথমে আগে বর্ণালীটা দেখে নিই। বর্ণালী বা লাইট ব্যান্ড
আচ্ছা, ব্যান্ড না করে স্পেকট্রাম লিখ। স্পেকট্রাম দু ধরনের, একটা হচ্ছে শোষণ বর্ণালী, শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন বর্ণালী, অ্যাবজর্পশন স্পেকট্রাম, আর একটা হচ্ছে নিঃসরণ বর্ণালী বা এমিশন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রাম। এই নিঃসরণ বর্ণালী আবার দু ধরনের হয়, একটা হচ্ছে কন্টিনিউয়াস বা নিরবচ্ছিন্ন, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন বা রেখা বর্ণালী। তাহলে শোষণ বর্ণালীতে কি হবে, যদি 7টা আলো কোনো উৎস থেকে বেরিয়ে আসে, তার মধ্যে যে বর্ণালীগুলো শোষিত হয়ে যাবে, যে আলোগুলো শোষিত হয়ে যাবে, সেই আলোগুলো ছাড়া অন্যান্য আলোগুলো দেখতে পাবো। আর নিঃসরণ বর্ণালীর ক্ষেত্রে আলোক উৎস থেকে নির্গত রশ্মি সবগুলোরই আমরা দেখতে পাবো। ঠিক আছে, এটা দু ধরনের হয়, একটা বিচ্ছিন্ন আর একটা নিরবচ্ছিন্ন। নিরবচ্ছিন্ন মানে কি, 7টা আলো বা যতগুলো আলো থাকবে বর্ণালীতে সবগুলো পরপর পরপর করে থাকবে, কোনো অন্ধকারযুক্ত অঞ্চল থাকবে না, দুটো আলোক বর্ণের মাঝে কোনো বিচ্ছিন্ন বা কালো অঞ্চল থাকবে না। কিন্তু রেখা বর্ণালীর ক্ষেত্রে প্রত্যেকটা আলোক বর্ণালী কি হয়, একজন আর একজনের থেকে কালো অঞ্চল যুক্ত, মানে কালো অঞ্চল দ্বারা পৃথককৃত বা সেপারেটেড হয়ে থাকে। ঠিক আছে, মানে নিরবচ্ছিন্ন বর্ণালী হলে কি হবে, এরকম ধরো এরকম বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এইরকম থাকবে। কিন্তু বিচ্ছিন্ন বর্ণালী হলে এখানে বেগুনি, মাঝে তারপর নীল, আবার মাঝে কালো স্পট থাকবে। ঠিক আছে, এইবার প্রথম বিজ্ঞানী বামার হাইড্রোজেন পরমাণু নিয়ে এই বর্ণালী বিশ্লেষণ করেছিলেন। হাইড্রোজেন পরমাণু ওই একই রকম ভাবে, সেই ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট ছিল, সেইরকম ক্যাথোড রে টিউবের মধ্যেই হাইড্রোজেন পরমাণু নিয়ে উত্তপ্ত করেছিলেন। শক্তি শোষণ করার ফলে হাইড্রোজেন পরমাণুগুলো কি হয়েছে, উত্তেজিত অবস্থায় চলে গেছে বা এক্সাইটেড হয়ে গেছে। তারপর ধীরে ধীরে হাইড্রোজেন পরমাণুগুলো শক্তি বিকিরণ করতে থাকবে। সেই শক্তি বা রে প্রিজমের মধ্যে দিয়ে যখন পাঠানো হবে, কি হবে, ভেঙে যাবে, এরম ভাবে ভেঙে যাবে। এখানে পর্দা রাখা থাকবে, বোঝা গেছে? এই যে তোমাদের বর্ণালী পাওয়া গেছিল, বামার প্রথম এই বর্ণালী বিশ্লেষণ করে দেখেন যে সেখানে 4টে আলো ছিল। কি কি? একটা ছিল লাল, আর একটা ছিল সবুজ, নীল আর বেগুন। এই 4টে আলো ছিল। তিনি তাদের নাম দিয়েছিলেন এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা। কার ক্ষেত্রে? হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যে বর্ণালী বিশ্লেষণ করেছিলেন তার ফলে 4টে আলো তিনি দেখতে পেয়েছিলেন। ঠিক আছে, যেহেতু এই যে লাল, সবুজ, নীল এই আলোগুলো দৃশ্যমান আলো, আগের দিন যে আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেগুলো লিখেছিলাম তাদের মধ্যে দৃশ্যমান অঞ্চলে এই আলোগুলো বর্তমান। দৃশ্যমান মানে কি, আমরা এগুলো খালি চোখে দেখতে পাই, এইগুলো ছাড়া বাকি অন্য কোনোগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। ঠিক আছে, দৃশ্যমান অঞ্চলে এই 4টে আলো ছিল। তিনি প্রথম, মানে বামার 1885 খ্রিস্টাব্দে, বিজ্ঞানী বামার
1885 খ্রিস্টাব্দে প্রথম এই হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর সন্ধান দিয়েছিলেন। ঠিক আছে, এইবার তিনি কি করলেন, এই যে আলোক রশ্মিগুলো বা রেখা বর্ণালী পাওয়া গেছিল তাদের প্রত্যেকের তরঙ্গ সংখ্যা নির্ণয় করেছিলেন। তরঙ্গ সংখ্যা আগের দিন আমরা পড়েছি। তরঙ্গ সংখ্যা নির্ণয় করে তিনি একটা সমীকরণ পেয়েছিলেন, নিউ বার সমান 109678 ইন্টু, আচ্ছা এটা সেন্টিমিটার ইনভার্স, ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। তিনি এইরকম একটা সমীকরণ পেয়েছিলেন। n এর ভ্যালু কি, n সমান 3 হলে যে তরঙ্গ সংখ্যা পাওয়া যাবে সেটা কার সঙ্গে রিলেটেড, লাল আলোর সঙ্গে রিলেটেড। n এর মান 4 হলে যেটা পাওয়া যাবে সেটা সবুজের সঙ্গে, n এর মান 5 হলে যেটা পাওয়া যাবে সেটা নীলের সঙ্গে, আর এই যে n এর মান 6 হলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বেগুনি বর্ণের সঙ্গে। হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী নিয়ে বিশ্লেষণ প্রথম করেছিলেন বিজ্ঞানী বামার। তিনি যে আলোগুলো পেয়েছিলেন তাদের তরঙ্গ সংখ্যা নির্ণয় করেছিলেন এবং একটা সমীকরণ দিয়েছিলেন। ঠিক আছে, তরঙ্গ সংখ্যা নির্ণয়ের একটা সমীকরণ দিয়েছিলেন। পরে বামারকে অনুসরণ করে আরো 5 জন বিজ্ঞানী, তাদের নাম হলো লিম্যান, বামার তো আগে থেকেই ছিল, প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রে। বামারকে অনুসরণ করে আরো 5 জন, লিম্যান, প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রে। ঠিক আছে, এই 5 জন বিজ্ঞানী তারাও হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী বিশ্লেষণ করার জন্য সচেষ্ট হয়েছিলেন। তারা যখন হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী বিশ্লেষণ করেছিলেন তারা দেখলেন যে হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালীতে শুধুমাত্র এই 4টে আলো থাকে না, তার সঙ্গে আরো অনেক বর্ণালী থাকে যেগুলো খালি চোখে দেখা যায় না। কিরম, আমরা যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্রম দেখেছিলাম, কি ছিল ক্রম, সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কার ছিল, প্রথমে সব থেকে কম কি ছিল, দেখো গামা ছিল, এক্স ছিল, ইউভি ছিল, তারপর ভিজিবল ছিল, তারপর আইআর ছিল। ঠিক আছে, হয়েছে। হাইড্রোজেন পরমাণুর বর্ণালী বিশ্লেষণ করে যে বর্ণালীগুলো পাওয়া গেছিল তাদের মধ্যে লিম্যান যে বর্ণালীর সন্ধান দিয়েছিলেন সেই বর্ণালীতে প্রত্যেকটা সারি ইউভি বা অতি বেগুনি রশ্মিযুক্ত অঞ্চলের মধ্যে ছিল, তার ফলে সেগুলো খালি চোখে দেখা যায়নি। তারপরে প্যাসেন নামে যে বিজ্ঞানী, তিনি যে পরীক্ষা করেছিলেন তার বর্ণালী বিশ্লেষণ করে তিনি দেখালেন যে আলোক বর্ণালীগুলো পাওয়া যায় সেগুলো আইআর রিজিয়নে থাকে, মানে আইআর অঞ্চলে অবস্থান করে। তার পরবর্তীকালে যত বিজ্ঞানী, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রে, এরা সবই যে বর্ণালীগুলো পেয়েছিলেন সেগুলো সবই অবলোহিত, মানে আইআর, ইনফ্রারেড বা অবলোহিত অঞ্চলে থাকে। কেবলমাত্র বামার আবিষ্কৃত যে বর্ণালীগুলো ছিল সেগুলো দৃশ্যমান অঞ্চলে ছিল। আর তার সমীকরণ বামার দিয়েছিলেন এইভাবে। কেমন, এগুলো যখন হয়ে গেছে তখন বিজ্ঞানী রিডবার্গ প্রায় 1890 খ্রিস্টাব্দে, রিডবার্গ এই যে প্রত্যেক বিজ্ঞানী যে প্রত্যেকটি সারি আবিষ্কার করলেন, প্রত্যেকটি সারিতে উপস্থিত বর্ণালীর তরঙ্গ সংখ্যা নির্ণয় করেছিলেন, প্রত্যেকে একটা করে তরঙ্গ সংখ্যা নির্ণয় করেছিলেন। আর সেইগুলোকে কাজে লাগিয়ে রিডবার্গ 1890 খ্রিস্টাব্দে একটা সাধারণ সূত্র তৈরি করলেন।
সেই সূত্র ছিল এরকম, নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার হয়েছে, যেখানে n1 এর মান যদি লিম্যান সারি হয়, n1 এর মান কি হবে 1 হবে, n2 এর মান কি হবে 1 ছাড়া বাকিগুলো 2 3 4 5 6 এরকম কোন সংখ্যা হবে। হয়েছে। বামারের ক্ষেত্রে n এর মান দেখো এখানে কত আছে, n1 এর মান কত আছে 2, দেখো এখানে n এর মানগুলো কত নেওয়া হয়েছিল 3 4 5, মানে বামারের ক্ষেত্রে n1 2 হবে আর n2 কত হবে 3 4 5 6 7 8 এরকম ভাবে চলতে থাকবে। বোঝা গেছে। তার পরবর্তীকালে প্যাশনের ক্ষেত্রে n1 ইকুয়াল টু হবে 3, n2 হবে 4 5 6 7 এরকম। ব্র্যাকেটের ক্ষেত্রে n এর মান হবে n1 এর মান হবে কত 4, ফুন্ডের ক্ষেত্রে n1 এর মান হবে 5 আর হামফ্রের ক্ষেত্রে n1 এর মান হবে 6, n2 এর মান তাহলে কি হবে, সাধারণ সমীকরণ এটা যদি 4 হয় ওটা কত হবে n+1, এটা 5 হলে ওটা কত হবে n+1। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এইভাবে বিজ্ঞানী রিডবার্গ একটা সাধারণ সমীকরণ দিয়েছিলেন, আর এই যে আর, এই আর কে নিজের নাম অনুসারে নাম দিয়ে দিলেন রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট, যার মান এই 109,678 সেন্টিমিটার ইনভার্স। হয়েছে। তাহলে প্রথম থেকে যেটা আমাদের আজকের আলোচ্য বিষয় তা হলো হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী। আর বর্ণালী কি, বর্ণালী হলো বিভিন্ন যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তাদের যে পট্টি পরপর থাকতে পারে বা বিচ্ছিন্নভাবে থাকতে পারে, মোদ্দা কথা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে পর্যায়ক্রমিক ক্রম অনুযায়ী সাজালে যে আলোর পট্টি পাওয়া যায় তাকে বলা হবে বর্ণালী। এই বর্ণালী দুটো হতে পারে, নিঃসরণ বর্ণালী আর শোষণ বর্ণালী। নিঃসরণ বর্ণালী হচ্ছে কোনো আলোক উৎস থেকে নির্গত তরঙ্গকে আমরা যদি বিশ্লেষণ করে দেখি তাহলে দেখতে পাবো কি বিভিন্ন রং তৈরি হয়েছে, এটা হচ্ছে নিঃসরণ বর্ণালী। তার দুটো অংশ, একটা বিচ্ছিন্ন আর একটা নিরবচ্ছিন্ন। নিরবচ্ছিন্ন হলে পরপর থাকবে বর্ণালীগুলো, আর বিচ্ছিন্ন বা রেখা বর্ণালীতে মাঝে কালো বা অন্ধকারযুক্ত অঞ্চল দ্বারা পৃথক করা থাকবে। আর শোষণ বর্ণালীতে কি হবে, আলোক উৎস থেকে নির্গত বর্ণালীর কোনো বর্ণালী কি হবে, শোষিত হয়ে যাবে অন্য কোনো যৌগ দ্বারা। হয়েছে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী বা হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালীর একটা ধারণা। এখানে কি হয়, তাহলে যখন হাইড্রোজেন পরমাণুর বর্ণালী বিশ্লেষণ করা হলো কি দেখা গেল, রেখা বর্ণালী পাওয়া গেছে, অর্থাৎ প্রত্যেকটা বর্ণালী প্রত্যেকের থেকে আলাদা করা আছে। কিন্তু এইবার ভেবে দেখো ম্যাক্সওয়েল কি বলেছিলেন, যদি কোনো উৎস শক্তি বিকিরণ করে সে কিভাবে শক্তি বিকিরণ করবে, কন্টিনিউয়াসলি বা নিরবচ্ছিন্ন ভাবে। যদি তাই হতো তাহলে হাইড্রোজেন পরমাণুর কি ধরনের বর্ণালী পাওয়া উচিত ছিল, নিরবচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস বর্ণালী পাওয়া উচিত ছিল, কিন্তু সেটা পাওয়া গেল না, বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া গেল। তার ফলে সেখান থেকে একটা ধারণায় আসা যেতে পারে যে রাদারফোর্ডের যে পরমাণুর গঠন ছিল সেখানে কিছু না কিছু সীমাবদ্ধতা ছিল, বা তিনি সম্পূর্ণ পরমাণুর গঠনকে ব্যাখ্যা করতে অসমর্থ হয়েছিলেন। মাথায় ঢুকেছে? বেশ। আর প্রথমটা বলে দিয়েছিলাম যে কন্টিনিউয়াসলি যদি শক্তি বিকিরণ করতে থাকে তাহলে কি হবে, একসময় দুর্বল হয়ে নিউক্লিয়াসে আছড়ে পড়বে, ফলে পরমাণুর স্থায়িত্ব হ্রাস পাবে।
তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটো ত্রুটি দেখলাম আমরা, এটা 9-10-এও পড়ে এসেছি, 9-এও পড়ে এসেছি যে রেখা বর্ণালী গঠন ছিল, কিন্তু অ্যাকচুয়ালি রেখা বর্ণালী কি ছিল সেটা এখন জানলাম। কেমন? এইবারে এইসব যখন পরীক্ষা নিরীক্ষা হলো, রেখা বর্ণালী হচ্ছে, বিজ্ঞানী প্লাঙ্ক তিনি কি করেছিলেন যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব ঠিকঠাক নয়, তার কিছু সংশোধন প্রয়োজন, তখন তিনি ওই কোয়ান্টা বলেছিলেন, শক্তির প্যাকেট হিসেবে নির্গত হয়। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্বকে কে বিরোধিতা করেছিলেন? বিজ্ঞানী প্ল্যাঙ্ক। এবং বামার তিনি দেখিয়েছিলেন হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী গঠন হয়। এই দুটো বিষয়কে মাথায় রেখে বিজ্ঞানী বোর তিনি করেছিলেন পরমাণুর একটা সুস্পষ্ট মডেল বা গঠন দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বললেন যে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারধারে ঘুরে বেড়াচ্ছে। রাদারফোর্ডের এই যুক্তি ঠিক, কিন্তু সেখানেও একটু সীমাবদ্ধতা আছে। সেটা কি? আমরা যেমন দেখি স্কুলে যখন কোনো রেস হয়, ছাত্রছাত্রীদের দাঁড় করিয়ে হুইসেল দিয়ে দেওয়া হয়, তারা ছুটতে থাকে, এরম হয় নাকি ট্র্যাক করে দেওয়া হয়, চুন দিয়ে লাইন টেনে দেওয়া হয়? কেন? যেন না ধাক্কা হয় কেউ কারোর সঙ্গে। কিন্তু যখন আর্মি বা তোমার মিলিটারিদের যখন ট্রেনিং হয়, মানে সিলেকশন হয় যখন, তখন কি করা হয়, একটা ছোট জায়গার মধ্যে 400-500 জনকে ছেড়ে দেওয়া হয়, রাস্তার মধ্যে, গলির মধ্যে হুইসেল দেওয়া হবে, কে কাকে টপকে যেতে পারে, শেষ পর্যন্ত পৌঁছতে পারে। মানে একজন আর একজনকে ধাক্কা ধাক্কি দেবে, কেউ পড়ে যাবে, যেতে পারবে না, এরকম ঘটনা ঘটে থাকে। কিন্তু স্কুলে যখন রেস হয় নিশ্চয়ই সেরমটা করানো হয় না, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ট্র্যাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তারপর হুইসেল দেওয়া হয়, তারা ছুটতে থাকে। এর সুবিধা কি? কেউ কারো লাইন থেকে বিচ্যুত হয় না। তার ফলে কি, শুরু যারা করেছিল তারা যে যার নিজ নিজ লাইনেই শেষ করবে। ঠিক বোর এই কনসেপ্টটাই দিয়েছিলেন যে ইলেকট্রনগুলো পরমাণুর চারধারে, পরমাণু নিউক্লিয়াসের চারধারে ঘুরে বেড়াচ্ছে ঠিকই, কিন্তু কিছু নির্দিষ্ট কক্ষপথে। মাথায় ঢুকেছে? সেই কক্ষপথের ব্যাসার্ধ এমন হবে, তার জন্য তিনি একটা সমীকরণ দিয়েছিলেন। তাহলে রাদারফোর্ড বললেন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারধারে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বোর সেটাকে সংশোধন করলেন। তাহলে বোরের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, এটা প্রায় তিনি 1912 খ্রিস্টাব্দ নাগাদ দিয়েছিলেন, প্রায় 1912। কি বলা হয়েছে এখানে? ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে। ধরো এটা নিউক্লিয়াস, একটা ইলেকট্রন ঘুরবে কোথায়? নির্দিষ্ট কক্ষপথে। আর সেই কক্ষপথের ব্যাসার্ধ মনে করলাম আর, এমন হবে যেন তা mvr। mvrটা কি? mv তোমরা জানো ভরবেগ, mv ভরবেগ তো আগে তোমরা রৈখিক ভরবেগ পড়েছো, এইবার এখানে আসবে কৌণিক ভরবেগ। মানে রৈখিক ভরবেগ mv, তার সঙ্গে যদি এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ গুণ করে দেওয়া হয়, তাহলে যে ভরবেগ পাওয়া যাবে তাকে বলা হবে কৌণিক ভরবেগ। কেমন? তাহলে তিনি বললেন যে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘুরবে তার ব্যাসার্ধ যেন এমন হয় mvr কৌণিক ভর ইকুয়াল টু n ইন্টু h/2π এর সঙ্গে সমান হয়। যে কক্ষপথে ঘুরবে তার ব্যাসার্ধ কেমন হতে হবে? যেন ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ, মানে ওই ব্যাসার্ধকে ইলেকট্রনের ভরবেগ দিয়ে মাল্টিপ্লাই করব, সেটা কার সাথে সমান হবে? h/2π ইন্টু n। কেন করেছি? মানে n হলো 1 2 3 4 5, 1 2 3 4 5 বিভিন্ন পূর্ণ সংখ্যা, অর্থাৎ ঘুরিয়ে বলতে পারি h/2π এর সরল গুণিতক।
n মাল্টিপ্লাই করলাম যখন, কি হবে, h/2π এর সরল গুণিত। তাহলে যে কক্ষপথে ঘুরবে তার ব্যাসার্ধ এমন হবে যেন ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু n ইন্টু h/2π বা h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হয়ে থাকে। ঠিক আছে, এটা বোরের একটা স্বীকার্য ছিল, স্বীকার্য নম্বর 1। সেকেন্ড কি ছিল, তিনি বললেন যখন ইলেকট্রনগুলো ওই কক্ষপথে থাকবে কোন রকম শক্তির শোষণ বা বিকিরণ হবে না। মানে আমরা যখন ট্র্যাকে ছুটতে থাকবো কেউ অন্য জনের কাছে যাবে না বা কাউকে ধাক্কাও দিতে পারবে না। ক্লিয়ার? তাহলে ম্যাক্সওয়েল যেটা বলেছিলেন অনবরত ঘুরতে থাকলে শক্তি বিকিরণ করবে, সেই তত্ত্ব কি এখানে আসছে? আসবে না। বোর বললেন ঘুরতে থাকবে ঠিকই, কিন্তু কক্ষপথে থাকাকালীন কেউ শক্তি বিকিরণ বা শোষণ কোনোটাই করবে না। হয়েছে? তাহলে এই যে রেখা বর্ণালী পাওয়া গেল বা বর্ণালী পাওয়া গেল কিভাবে এসছে? তখন তিনি বললেন কক্ষপথে থাকাকালীন ইলেকট্রন শক্তি বর্জন করবে না ঠিকই, কিন্তু কোনো কারণে শক্তি গ্রহণ বা মানে শক্তি শোষণ করে বা শক্তি ছেড়ে দিয়ে ওই ইলেকট্রনগুলো কি করতে পারে, অন্য কক্ষপথে স্থানান্তরিত হতে পারে। ঠিক আছে, তিনি ঘুরিয়ে কি বললেন, ইলেকট্রনগুলো যখন কক্ষপথে থাকবে তাদের শক্তি নির্দিষ্ট বা স্থির থাকে। ইলেকট্রনগুলো ঘুরতে থাকে ঠিকই, কিন্তু তাদের শক্তি স্থির থাকে। কিন্তু যখন তারা এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে স্থানান্তরিত হয় কেবলমাত্র তখনই শক্তির শোষণ অথবা বিকিরণ সম্ভব। যদি নিম্ন শক্তি থেকে, আচ্ছা, যদি তিনি এই কক্ষ থেকে উপরের কক্ষে যান তখন শক্তি শোষণ করবে, আর যদি দূরের কক্ষ থেকে কাছের কক্ষে আসেন শক্তি, মানে ইলেকট্রন যদি কাছের কক্ষে আসে শক্তি বর্জন করবে। তাহলে ধারণা এখান থেকে স্পষ্ট হলো যে যারা নিচে আছে তারা নিশ্চয়ই কম শক্তি সম্পন্ন, আর যারা দূরে আছে তারা বেশি শক্তি সম্পন্ন। অর্থাৎ যে কক্ষপথগুলো নিউক্লিয়াসের কাছে থাকে তাদের শক্তি কার তুলনায় যারা দূরে থাকে তাদের থেকে কম হয়। ঠিক আছে, তিনি সেটাকে কিরম ভাবে বললেন, যে ব্যাসার্ধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কক্ষপথের শক্তিও বৃদ্ধি পেতে থাকে এবং নিম্ন শক্তি সম্পন্ন কক্ষ থেকে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথে উত্তরণ করলে শক্তি শোষণ করবে, বা উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষে যদি ইলেকট্রন অবতরণ করে মানে নেমে আসে তখন শক্তি কি হবে, বর্জন করবে। এরকম কেন 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 হয়? আচ্ছা, তুমি পাস করলে তবেই তো 5 থেকে 6-এ উঠবে, বলো? আর ফেল করলে 5-এই থেকে যাবে। এখানে 5-এ থেকে যাওয়া নয়, তুমি মানে একটু ভেবে দেখো। আচ্ছা, তোমার কাছে 10 টাকা আছে আর একজনের কাছে 20 টাকা আছে, সে বড় লোক আর তুমি গরিব লোক। হ্যাঁ, সে তো বলবো মানে কোথা থেকে পাচ্ছে। তোমার প্রশ্ন ছিল কেন শোষণ করবে বা বর্জন করবে। তাহলে তোমাকে যদি 20 টাকা করতে হয় বাকি 10 টাকা কি উপার্জন করতে হবে। কিন্তু যদি দেখা যায় তোমার আর একজন কোনো বন্ধু, সে তোমার থেকে গরিব লোক, তার কাছে 5 টাকা আছে, তাহলে তোমাকে কি করতে হবে, তার সমান গরিব হতে গেলে 5 টাকা দিয়ে দিতে হবে। তাহলে এখানেও ঠিক সেরমই, নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তিতে গেলে শক্তি শোষণ করতে হবে, আর উচ্চ থেকে নিচে আসতে গেলে শক্তি বর্জন করতে হবে। এবার শক্তি পাবে কোথায়? ওই যে একটু আগে যখন হাইড্রোজেনের রেখা বর্ণালীর কথা বলেছিলাম, একটা বক্স এঁকেছিলাম এরম ভাবে। এখানে হাইড্রোজেন পরমাণু নিয়ে তাকে কি করা হচ্ছিল, উত্তপ্ত করা হচ্ছিল। উত্তপ্ত করলে কি হবে, তাকে শক্তি দেওয়া হচ্ছে, শক্তি প্রোভাইড করা হচ্ছে। তাহলে শক্তি যখন সে পাচ্ছে তার মধ্যে শক্তি কি হবে, জমাট বাঁধতে থাকবে, ভর্তি হতে থাকবে। আর সেই শক্তিগুলো কোথায় যাবে, পরমাণুর মধ্যে যখন প্রবেশ করবে সেগুলোকে ইলেকট্রন শোষণ করবে। এবার যখনই সেই ইলেকট্রন শক্তিগুলো পেয়ে যাচ্ছে
সে কি করবে, নিচ থেকে উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই যাওয়ার সময় তারা কি করবে, শক্তির শোষণ অথবা বর্জন করে থাকে। বেশি শক্তি দিয়ে টেনে রাখে, তাহলে এদের শক্তি বেশি হওয়ার কথা বলছো। আচ্ছা, কার শক্তি? ইলেকট্রনের শক্তি। ইলেকট্রনের শক্তি দু ধরনের হয়, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। ইলেকট্রনকে যদি পরমাণুর মধ্যে আনতে হয়, তাকে কি করতে হবে, বাইরে যেখানে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে তাকে এনে কি করতে হবে, এই যে কোনো একটা কক্ষপথে বসাতে হবে। বুঝতে পেরেছো? মানে ইলেকট্রনের আকর্ষণ বল আছে, সরি নিউক্লিয়াসের আকর্ষণ বল আছে বলেই ইলেকট্রনগুলো কক্ষপথে এসে ঘুরতে থাকে। ইলেকট্রনের শক্তি দু ধরনের, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। তাহলে যখন কাছে থাকছে তখন কি হবে, সেখানে এক আকর্ষণ বল বেশি, তার যে ঘোরার আবর্তন করার শক্তিও বেশি হবে, সেখান থেকে তার গতিশক্তি বেশি হবে। দু নাম্বার কি, যখন বাইরে থেকে একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসের কাছের কক্ষপথে আনতে হবে, কাছের কক্ষপথে আনতে গেলে কি করতে হবে, অনেক বেশি পরিমাণ শক্তি দিয়ে তাকে এখানে প্রবেশ করাতে হবে। এবার যখনই বাইরে থেকে ইলেকট্রন এই কক্ষপথের মধ্যে প্রবেশ করানো হবে, তখন ওই পরমাণু কি করবে, দুটো জায়গা, পরমাণুর মধ্যে জায়গা তো ফাঁকা নেই, যদি আমি ইলেকট্রনকে এখানে ভর্তি করাই তাহলে কি হবে, তাকে শক্তি ছেড়ে দিতে হবে। বুঝতে পেরেছো? তার মধ্যে সবকিছু যেন আমার নিউট্রাল থাকে। যদি ইলেকট্রনকে এখানে প্রবেশ করাই তাহলে সেখানে তো তাকে ইলেকট্রন থাকবে, তার মানে কি এখানে আগে কি শূন্যস্থান ছিল, সেরকমটা তো নয়, কক্ষপথ ভর্তি ছিল। একটা ইলেকট্রনকে এখানে প্রবেশ করালাম মানে কিছু পরিমাণ শক্তি বেরিয়ে যাবে। মানে আমরা যদি কোনো কিছু জিনিস কিনি পয়সা দিতেই হবে। এখানে দুটো জিনিস, একটা ইলেকট্রন আর একটা হচ্ছে শক্তি। যদি ইলেকট্রন মানে দূর থেকে নিউক্লিয়াসের কাছে আনা হয় তাহলে কি হবে, তাকে বেশি শক্তি ছাড়তে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তাই মানে নিচু যে শক্তি সম্পন্ন কক্ষ, মানে নিচু যে কক্ষগুলো বা নিউক্লিয়াসের কাছাকাছি যে কক্ষগুলো তাদের শক্তি কম হয়, আর যে দূরের কক্ষগুলো তাদের শক্তি বেশি হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বোরের মডেল কি কি পেলাম, এক হচ্ছে যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথে কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হবে, এক নাম্বার। দু নম্বর কি, এই কক্ষপথে থাকাকালীন ইলেকট্রনগুলোর শক্তি স্থির থাকে। কক্ষপথে আবর্তনকালীন, আচ্ছা অবস্থানকালীন অবস্থা লিখে দিই, অবস্থানকালীন অবস্থায় ইলেকট্রনের শক্তি স্থির থাকে। কেবলমাত্র আচ্ছা থাক, এই পর্যন্তই থাক, যে অবস্থাকালীন তোমার কক্ষপথে থাকা অবস্থানকালীন অবস্থায় ইলেকট্রনের শক্তি স্থির থাকে। ঠিক আছে, এইবার এর সাথে আর একটা পয়েন্ট লিখবে, নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে কক্ষপথের শক্তি বৃদ্ধি পায়। দেখো যত দূরে যাবে তত কক্ষপথের শক্তি বৃদ্ধি পাবে। নিউক্লিয়াস থেকে
দূরত্ব বৃদ্ধির সাথে সাথে কক্ষপথের শক্তি বৃদ্ধি পায়। চার নম্বর লিখবে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষ থেকে শক্তি সম্পন্ন কক্ষ থেকে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথে স্থানান্তর হলে ইলেকট্রন স্থানান্তর হলে শক্তির শোষণ ঘটে। এবং আচ্ছা এটা লিখে নাও, বাকিটা বলে দেব, হয়েছে? এবং উচ্চ শক্তি সম্পন্ন কক্ষ থেকে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথে ইলেকট্রন স্থানান্তর হলে শক্তির বর্জন ঘটে। উচ্চ শক্তি সম্পন্ন কক্ষ থেকে নিম্ন শক্তি সম্পন্ন ইলেকট্রন স্থানান্তর হলে শক্তি বর্জন ঘটে। হয়েছে? এইবারই যে শক্তি শোষণ ঘটে, শক্তি স্থানান্তর ঘটে, বা যে পারমাণবিক কক্ষের কথা তিনি উল্লেখ করলেন তার ব্যাসার্ধ কত হবে, এই সব তিনি একটা গাণিতিক সমীকরণ দিয়েছিলেন। এই গাণিতিক সমীকরণগুলো আমাদের মনে রাখতে হবে। ক্যালকুলেশন তোমাদের সিলেবাসে নেই, কিন্তু সমীকরণগুলো কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমি নোটস যেটা দেবো সেটাতে সব সমীকরণগুলো করে দেবো, কিভাবে ডিরাইভ করা হয়েছে আমি করে দেবো। এবার তোমাদের যেহেতু সিলেবাসে নেই, তোমরা করতেও পারো নাও পারো। এবার যদি কেউ ডেরিভেশন গুলো করতে গিয়ে দেখো যে আটকে যাচ্ছ, তখন বলবে, আমি বলে দেবো কি কি ছিল সেখানে। তিনি বললেন যে এই যে কক্ষপথ, তার ব্যাসার্ধ কি হবে? কক্ষপথের ব্যাসার্ধ আর সমান যে সমীকরণ n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার m z স্কোয়ার হয়েছে। বা শক্তির রাশিমালা তিনি নির্ণয় করলেন -2 পাই স্কোয়ার m z স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই n স্কোয়ার h স্কোয়ার। আর আবর্তনরত বা ঘূর্ণনরত ইলেকট্রনের বেগ কত হবে তা নির্ণয় করলেন v = 2 পাই ez স্কোয়ার ডিভাইডেড বাই nh। এইবার কোনটা? এই তো h। হ্যাঁ, এবার এক এক করে বলবো যে কোন রাশিগুলো কি। সমীকরণগুলো এইগুলো মনে রাখতে হবে, তার ছোট আমি করে দেব কিভাবে কি হবে। আর কি বললাম? পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ,
এন কি? এন হলো পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6। শুনে নাও আগে, পরে লিখবে। এইচ কি? এইচ কি বলো, পড়েছো? প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবকের মান কত? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, সিজিএস ইউনিট। এসআই ইউনিট হলে হবে আর্ক সেকেন্ড, সেখানে 10⁻7 মাল্টিপ্লাই হয়ে যাবে। আচ্ছা, এইবারে পাইয়ের মান জানো। এম কি? এম হলো ইলেকট্রনের ভর। জেড কি? পারমাণবিক সংখ্যা। ই ইলেকট্রনের চার্জ। তাহলে প্রত্যেকটা রাশি আমরা জেনে নিলাম কোনটা কি। এবার প্রত্যেকের মান, প্লাঙ্ক ধ্রুবকের মান 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। জেড পারমাণবিক সংখ্যা নিশ্চয়ই জানো। হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত? প্রথম হাইড্রোজেন, তাহলে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কত? 1। হিলিয়াম হলে 2, লিথিয়াম হলে 3। ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রনের চার্জ কত? 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ একটা আছে, অথবা 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম আছে। বোঝা গেছে? তাহলে এই যে মানগুলো যদি বসানো হয়, এবার একটু বোর্ডের দিকে তাকাও, পরে লিখবে। এই যে মানগুলো যদি এখানে বসানো হয়, কোনগুলো মান বসানো যেতে পারে? এইচ এর মান বসানো যেতে পারে ধ্রুবক, পাই এর মান বসানো যেতে পারে ধ্রুবক, এম এর মান বসানো যেতে পারে ধ্রুবক, ই এর মান বসানো যেতে পারে। কিন্তু এন এর মান কি বসানো যেতে পারে? এন কি হতে পারে? 1 2 3। জেড, এটাও তো পরিবর্তন হতে পারে। হাইড্রোজেন হলে 1, হিলিয়াম হলে 2 3। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে যেগুলো বসানো যেতে পারে তাদের মানগুলো যদি বসানো হয়, তখন একটা নাম্বার পাওয়া যায় যার ভ্যালু হচ্ছে 0.59 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার বাই জেড। এটা হচ্ছে, আচ্ছা তোমাদের মনে রাখতে হবে কোনটা, সরি 0.59 নয়, 0.529 529। কোনটার ভ্যালু? এই এন স্কোয়ার আর জেড বাইরে বের করে দাও, বাকি যে টার্মগুলো ভেতরে থাকবে তাদের ভ্যালু আমরা যদি ক্যালকুলেট করি কত পাবো? 0.52। এন এর মান প্রথম কক্ষপথে না দ্বিতীয় কক্ষপথে সেটা তোমাদের জিজ্ঞেস করা হবে। এবার এখান থেকেই যত ম্যাথ এইখান থেকে আসবে। প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ কত হবে, দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত হবে, তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত হবে, সব এই সমীকরণ কাজে লাগিয়ে আমরা ক্যালকুলেট করব। শুধু তোমাদের এইটা মনে রাখতে হবে। কি? হ্যাঁ, বলে দেবে তোমাকে যে প্রথম কক্ষপথ নাকি দ্বিতীয় কক্ষপথ নাকি তৃতীয় কক্ষপথ। তখন প্রথম কক্ষপথ হলে এন এর মান 1 ধরতে হবে, দ্বিতীয় কক্ষপথ হলে এন এর মান 2 ধরতে হবে। ঠিক আছে, অঙ্ক দেব, বুঝতে পেরে যাবে। আর এখানে এরও একটা সমাধান আছে। মানগুলো যদি বসানো হয় তখন একটা নাম্বার পাওয়া যায় 2.18 ইন্টু 10⁻⁻18 জুল ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। আচ্ছা, সামনে মাইনাস আছে। ঠিক আছে, এটা কিসে পাওয়া গেল? জুলে পাওয়া গেল। আর এটা হচ্ছে জুল পার অ্যাটম, আমি বাইরে লিখছি জুল পার অ্যাটম, মানে প্রত্যেকটা পরমাণুর শক্তি কত সেটা হচ্ছে ওই ইকুয়েশন। কিন্তু যদি শক্তির আরো ইউনিট আছে, ইলেকট্রন ভোল্ট একটা ইউনিট আছে, সেই ইউনিটে নিলে হবে 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার
এটা হচ্ছে ইলেকট্রন ভোল্টে আছে, ইভি পার অ্যাটম মানে প্রত্যেকটা পরমাণুর জন্য। আবার যদি মোলের জন্য করা হয় তখন কি হবে, -1312 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার জুল পার মোল, সরি জুল নয়, কিলো জুল হয়েছে। তাহলে এনার্জির এই তিনটে তোমাদের মনে রাখতে হবে, 2.18 ইন্টু 10⁻⁻18 অথবা 13.6 ইভি অথবা 1312 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। বোঝা গেছে? ভির মোটামুটি অত কিছু এসে যায় না, ভি এরম ভাবেই থাকে, ভি বেশি আসে না, বেশি আসে ব্যাসার্ধ এবং শক্তি নির্ণয় থেকে। কেমন? ক্যালকুলেশন আমি দিয়ে দেবো তোমাদের নোটসে, তোমরা এখন শুধু এই সমীকরণগুলো তোমাদের কাছে বেশি দরকারি, সিলেবাসে আছে, এটা করো তারপর বলছি। আচ্ছা এইটা এগুলো এগুলো লিখে নিয়েছো তো? এটা মুছে দিচ্ছি নিচের গুলো, এইগুলো কি বলো, কোনটা লিখতে পারো না? ও লেখার দরকার নেই। ও আচ্ছা আচ্ছা, এমজেডি গুলো মুছে দিয়েছি, আচ্ছা লিখে দিচ্ছি আবার, নাও। এম ইলেকট্রনের ভর, আচ্ছা এগুলো আগে লেখো তারপর আমি বলে দেব। আর তো কিছু নেই, n সমান 1 2 3 4 সংখ্যা হয়েছে। হ্যাঁ, তাহলে নিউক্লিয়াস, এই একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ, ঠিক আছে। এখান থেকে এই একটা ইলেকট্রন, আচ্ছা এখানে n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3 আছে। যত নিউক্লিয়াস থেকে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে তত শক্তির পরিমাণও বৃদ্ধি পাবে। এখানে একটা প্রশ্ন তোমাদের আসে, শক্তির রাশিমালায় বাকিগুলো দেখো সব প্লাস আছে, কেবলমাত্র শক্তির রাশিমালায় মাইনাস কেন? একটু আগে যে তুমি প্রশ্ন করেছিলে তার উত্তর হচ্ছে এখান থেকে আসবে। কি? -5 এবং -3 কোনটা বড়? -3। দেখো এর সঙ্গে সমানুপাতিক 1/n আছে, ই তার মানে কি n এর সঙ্গে ইর কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। n কি? কক্ষপথের সংখ্যা বললাম, যদি n 1 হয় শক্তি কি হবে? আচ্ছা যাই হোক, তাহলে ইর সঙ্গে n এর কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ই ইকুয়াল টু, আমরা একটা কাজ করতে পারি, 1/2, ই ইকুয়াল টু 1/3, ই ইকুয়াল টু 1/4। এবার বলো কোনটা বড়? এইটা বড়, ঠিক আছে। তাহলে হিসেব মতো n এর সঙ্গে শক্তির কি সম্পর্ক হচ্ছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক, সমীকরণ অনুযায়ী কি হবে? তাহলে n এর মান যদি 1 হয় বা n এর মান 2 হলে সেখানে তাদের কি হবে? শক্তি বেশি হওয়া উচিত ছিল। ভালো করে আগে বোঝো, n এর সঙ্গে শক্তির কি ব্যস্তানুপাতিক সম্পর্ক,
তাহলে n এর মান যত কম হবে তত শক্তি বেশি হওয়া উচিত ছিল। কিন্তু প্রথমেই কি বললাম, কক্ষপথের দূরত্ব বা ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে শক্তির মান তত বৃদ্ধি পাবে। তাহলে এই সমীকরণের সঙ্গে যে কথাটা বলা হয়েছিল সেটা কি মিলে যাচ্ছে? মিল হচ্ছে না নিশ্চয়ই। কিন্তু যদি এই যে বললাম -5 আর -3, 1/2 এটা যেমন বড়, কিন্তু এর সামনে যদি মাইনাস চিহ্ন বসিয়ে দিই তখন কি হবে? এবার এটা যদি আমরা E2 নিই আর এটা E3, কোনটা বেশি বড় হবে? এইটা বড় হবে নিশ্চয়ই। -5 আর -3 কোনটা বড়? -3। মানে যেটা ছোট সংখ্যা তার সামনে মাইনাস দিলে সেটা কি হবে? বড় হবে। তাহলে 1/2 আর 1/3 কোনটা ছোট? 1/3 ছোট। তাহলে তার সামনে যদি মাইনাস দিয়ে দিই সেটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে না? বোঝা গেছে? তাহলে এইটাকে যে সমীকরণেও তো মেলাতে হবে। তিনি বলে দিয়েছেন, এগুলো তো বোরের সিদ্ধান্ত ছিল যে নিম্ন শক্তি থেকে মানে যত পরমাণুর নিউক্লিয়াস থেকে কক্ষপথের ব্যাসার্ধ বৃদ্ধি পাবে শক্তিও তত বৃদ্ধি পাবে। এইগুলো ছিল তার অ্যাজাম্পশন, মানে তিনি এই অনুযায়ী বলে দিয়েছিলেন। আর পরবর্তীকালে দেখা যাবে এইগুলোই তার পরমাণু মডেলের সীমাবদ্ধতা হয়ে গেছিল, সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। বোঝা গেছে কি বললাম? তাহলে এই জন্য যে যে কথাটা তিনি বললেন তার সাথে সমীকরণেরও তো সামঞ্জস্যতা আসতে হবে। সেটা সামঞ্জস্য আনার জন্য তিনি এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করেছিলেন। বা ওই যে বলেছিলাম শক্তি, যখন কোনো ইলেকট্রন পরমাণুর বাইরে থাকবে তখন ধরা হয় তার শক্তি 0। কিন্তু সেই ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের কাছে আনতে হয় কি হবে? নিউক্লিয়াসের মধ্যে বসিয়ে দিলাম, যত কাছে আনতে যাব তাকে কি করতে হবে? তত বেশি শক্তি ছাড়তে হবে। যে পরমাণুর বাইরে একটা ইলেকট্রন এখানে ঘুরছে, এখানে কি কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকবে? থাকবে না, 0। মানে এখানে পরমাণু ইলেকট্রনের স্থিতিশক্তি 0। কিন্তু যদি একে ঠিক একটু এখানে কাছে আনা হয় তখন কি হবে? এর কাছে তড়িৎ ক্ষেত্র ফিল করবে, মানে আকর্ষণ বা বিকর্ষণ যাই হোক না কেন অনুভব করবে। অনুভব করবে তো? তাহলে সেই শক্তির বিরুদ্ধে আমাকে ইলেকট্রনকে এখানে জায়গা দিতে হচ্ছে। এখান থেকে যদি এখানে নিয়ে যাওয়া হয় কি হচ্ছে? আরো আমাদের শক্তি, এক্সট্রা শক্তি তো প্রয়োজন হচ্ছে। বুঝতে পেরেছো? মানে ইলেকট্রনকে যত নিউক্লিয়াসের কাছে নিয়ে যাব বেশি এনার্জি কি হবে? ওই পরমাণু ছেড়ে দেবে তাকে জায়গা দেওয়ার জন্য। কেমন? এটা হচ্ছে ওই পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির ধারণা থেকে আমরা এটা ক্যালকুলেট করতে পারি। তাহলে এটা বোঝা গেছে যে মাইনাস কেন, এটা প্রশ্ন আসে, লিখে রাখো প্রশ্ন। ইলেকট্রনের রাশিমালা, শক্তির রাশিমালায় ই এর রাশিমালায় ঋণাত্মক চিহ্নের তাৎপর্য কি? হয়েছে? তাহলে তাৎপর্য কি বুঝতে পেরেছো? যে এন এর সঙ্গে ই ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ এন বৃদ্ধি পেলে ই হ্রাস পাবে। তাহলে সেটা কি হবে? বোরের যে তত্ত্ব তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হচ্ছে না। তাহলে বোরের তত্ত্বের সঙ্গে সাদৃশ্যতা আনার জন্য তিনি এনার্জি রাশিমালায় মাইনাস চিহ্ন ব্যবহার করেছিলেন। এটা একটা। আর কি? যত নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন প্রবেশ করানো হবে তত বেশি পরিমাণ শক্তি বর্জন করবে। ঠিক আছে? বেশ। এইবার দেখো, তখন থেকে শক্তি শক্তি করে চেঁচাচ্ছি, কিন্তু
প্রশ্ন এবার আসবে এখান থেকে তোমাদের এমন যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম বোর কক্ষের শক্তির মান কত? হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম বোর কক্ষের শক্তির মান কত? নির্ণয় করো। প্রথম প্রশ্ন লেখো, হাইড্রোজেন পরমাণুর এইচ পরমাণুর প্রথম বোর কক্ষের হ্যাঁ শক্তির মান কত? হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তির মান কত? বলো কত হবে? ওখান থেকেই তো দেখা যাচ্ছে প্রথম বোর কক্ষ মানে n সমান 1, তাহলে শক্তি হবে কত? E1 ইকুয়াল টু মাইনাস 2.18 ইন্টু 10⁻⁻18 জুল ইন্টু হাইড্রোজেন পরমাণু জেড এর মান কত হবে? 1। প্রথম কক্ষ মানে n এর মান 1, তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তি কত? এইটা। হ্যাঁ, একটাই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে শক্তি কত? শক্তি জুল একটা পরমাণুর ক্ষেত্রে, মানে প্রতিটি হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তি কত? 2.18 ইন্টু 10⁻⁻18 জুল। কি বলো দেবজিতের কিছু একটা সমস্যা? অ্যাটম মানে প্রত্যেকটা অ্যাটমের জন্য ক্যালকুলেট করা হচ্ছে শক্তির পরিমাণ। এবার যখন অনেকগুলো মানে 1 মোল অ্যাটমের ক্ষেত্রে যখন আমরা এই শক্তির পরিমাণ গণনা করব তখন এইটা হবে এইটা। কি বোঝা গেল না? বুঝতে পেরেছো? একটার জন্য যদি গণনা করি তখন এরকম হবে। একে তোমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো, এই নাম্বারটাই আসবে। হ্যাঁ, এবার আসবো। তাহলে প্রথম বোর কক্ষের শক্তি হয়েছে মান। এবার পরের প্রশ্ন লেখো, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষের শক্তির মান কত? কি হবে? ক্যালকুলেটর বের করো। E2 ইকুয়াল টু কি হবে? মাইনাস 2.18 ইন্টু 10⁻⁻18 জুল ইন্টু দ্বিতীয় বোর কক্ষ, দ্বিতীয় মানে n ইকুয়াল টু 2, তাহলে কি হবে? জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তাহলে 1/2 স্কোয়ার হয়েছে। আচ্ছা, একটু দেখো ভালো করে, পরে ক্যালকুলেট করবে। এইটা হয়েছে প্রথম বোর কক্ষের শক্তি কত, এটা নিলাম, মনে করলাম E1, এই তো E1 এটা। দ্বিতীয় বোর কক্ষের শক্তি E2 হয়েছে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কতগুলো কক্ষপথ থাকে? একটা। আমি একটাই নিলাম, মানে থাকে অনেকগুলো, কিন্তু ইলেকট্রন একটা কক্ষপথের মধ্যেই সীমাবদ্ধ। 2-3টে থাকতে পারে, কিন্তু ইলেকট্রন প্রথম কক্ষপথেই সীমাবদ্ধ। KLM আমরা তো এরকম লিখেছিলাম, প্রথম কক্ষপথেই ইলেকট্রন থাকে। ঠিক আছে। দ্বিতীয় কক্ষপথে যদি ইলেকট্রনটা থাকতো শক্তি কত হতো? এইটা। সর্বাধিক থাকতে পারে, কিন্তু হাইড্রোজেনের একটাই ইলেকট্রন, সে 8টা আনবে কোথা থেকে? ভাড়া করে আনবে। বুঝতে পেরেছো? যদি ওই ইলেকট্রনটা প্রথম কক্ষপথে না থেকে দ্বিতীয় কক্ষপথে থাকতো তখন তার শক্তি কত হতো? এই পরিমাণ। বলছি যদি থাকতো। এবার আসি কেন থাকতে পারে বা কেন থাকতে যাবে। যদি হাইড্রোজেন পরমাণুকে উত্তপ্ত করা হয় কি হবে? সে প্রথম কক্ষ থেকে জাম্প করে দ্বিতীয় কক্ষপথে আসতে বাধ্য, পেছনে তাপ দেওয়া হচ্ছে। বোঝা গেছে? কিন্তু যখনই সে দ্বিতীয় কক্ষপথে আসবে তখন তার শক্তি রাশিমালা হয়ে যাবে এটা। আবার আমরা জানি আয়নীভবন শক্তি কি?
আয়নীভবন শক্তি বা আয়নাইজেশন পোটেনশিয়াল নিউক্লিয়াস না, কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বাইরে বের করে দিতে হবে। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কক্ষপথ একটা, তাহলে তার সর্ববহিস্থ কক্ষপথ কোনটা? n=1। বোঝা গেছে? তাকে বাইরে বের করতে গেলে কোথায় যাবে সে? n=2। কি বলো? হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষ কোনটা? এইটা, এটাই তার প্রথম আর এইটাই তার শেষ। তাকে যদি তাপ দেওয়া হয় সে বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে? কি বেশ, আমি সেটাই বলতে যাচ্ছি। যখন তাকে তাপ দেওয়া হবে সে বাইরে চলে আসবে, বাইরে এসে কি 2 নম্বরে থাকতে পারে, 3 নম্বরে থাকতে পারে। এইভাবে যখন সে 2-এ আসবে তখন সে কি স্বাভাবিক হাইড্রোজেন? তখন তাকে বলা হবে উত্তেজিত হাইড্রোজেন বা এক্সাইটেড স্টেট। দ্বিতীয় বোর কক্ষ মানে প্রশ্ন এরকমও থাকতে পারে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম উত্তেজিত কক্ষপথের শক্তির রাশিমালা নির্ণয় করো। কি বললাম প্রশ্ন? হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত কক্ষের শক্তির রাশিমালা নির্ণয় করো। তখন n=2 ধরেই ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, শোনো ভালো করে। 3 নম্বর হলে কি হবে? n এর জায়গায় 3 লিখবো। আয়নাইজেশন পোটেনশিয়ালে আসি এবার। কি ছিল? কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ কক্ষ নয়, তার সাথে আরো কি ছিল? সুস্থিত অবস্থায়। ওই টার্মটা বলার জন্য এই দুটো বলা। সুস্থিত অবস্থা কোনটা? n=2 নাকি n=1? n=1 সুস্থিত কক্ষপথ। সেখানে কত শক্তি হচ্ছে? এই 2.18 এইটা। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম সুস্থিত কক্ষপথের শক্তি হচ্ছে এইটা। মানে কোনো ইলেকট্রন যদি বাইরে বের করে দিতে হয়, মানে বাইরে মানে কি, একদম প্রথম কক্ষ থেকে হাইড্রোজেন পরমাণুর একদম বাইরে বের করে দিতে হয়, তাহলে কি হবে? তাকে কতটা শক্তি প্রয়োজন? যখন ওই কক্ষপথে থাকে তখন ওই কক্ষপথে থাকাকালীন ওই ইলেকট্রনের শক্তি কত? এইটা প্রথম কক্ষপথের শক্তি। তাহলে যদি ওই ইলেকট্রনকে ওই কক্ষপথ থেকে বাইরে বের করে দিতে হয় তাহলে কতটা শক্তি দিতে হবে? ওই কক্ষপথের যতটা শক্তি সেই পরিমাণ শক্তিই তো প্রয়োগ করতে হবে, না হলে ইলেকট্রন বেরোবে কেন? 2 নম্বরে কখন থাকবে? যখন তাকে উত্তপ্ত করা হবে। ইলেকট্রনটা মনে করো বাইরে বেরিয়ে গেল না, 2 নম্বরে থাকলো, কিন্তু বলছি যে একদম বাইরে বের করে দিতে হবে পরমাণু। তাহলে তার যে কক্ষপথের শক্তি যত, সেই পরিমাণ শক্তি যদি দেওয়া হয় তবেই সে সেই কক্ষপথে কি আর থাকতে পারবে? সেই কক্ষপথে থাকতে পারবে না, সেখান থেকে বেরিয়ে আসবে। কটা কক্ষপথ নয়, হাইড্রোজেনের তো একটাই কক্ষপথ থাকে। এবার তাপ দিলে সে প্রথম থেকে দ্বিতীয় কক্ষপথে এসে থাকতে পারে, কিন্তু আবার সে নেমে চলে যাবে। যখন শক্তি শেষ হয়ে যাবে, যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ 2-তে থাকবে। আবার যখন শক্তি শেষ হয়ে যাবে তখন সে কি হবে? আবার 2 থেকে 1-এ নেমে আসবে, আর নামার সময় ওই পরিমাণ শক্তি সে বর্জন করে দেবে। প্রথম বোর কক্ষের শক্তি যেইটা, মানে এখানে যখন ইলেকট্রনটা থাকছে তার ধরো 5 টাকা আছে, ঠিক আছে? নিউক্লিয়াসের দেখাশোনা করার আর কেউ নেই, ওই একটাই ইলেকট্রন, ওই 5 টাকা নিয়ে তার সংসার চালায়। হয়েছে? এবার কেউ যদি ওই ইলেকট্রনকে সরিয়ে দিতে চায় তাকে তো ওই 5 টাকা দিতে হবে। তার একটাই ছেলে, তাকে তো ওই 5 টাকা দিতে হবে তার সংসার চালানোর জন্য। তাই এখানেও সেই রকম হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি কত? এইটা। তাহলে ওই ইলেকট্রনকে যদি বাইরে বের করে দিতে হয় তাহলে তাকে দেখাশোনা করার জন্য ওই পরিমাণ শক্তি দিতে হবে, আর সেটাই হচ্ছে
আমাদের আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নীভবন বিভব বা আয়নায়ন শক্তি। যে শক্তি বাইরে থেকে কি করতে হয়, প্রয়োগ করতে হয়। ওই শক্তি না দিলে ইলেকট্রন ওই জায়গা ছাড়বে না, আমি ছাড়বো না, উদ্বাস্তু আমি, টাকা দাও তাহলে আমি জায়গা ছাড়বো। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এইবারে আসি আর একটি মজার জায়গায়। তাহলে যদি n = 1 থেকে আয়নীভবন বিভবটা বুঝতে পেরেছো তো? তাহলে হাইড্রোজেন পরমাণুর আয়নীভবন বিভবের মান কত? এইটা -2.18 × 10⁻18 জুল অথবা -13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে। দ্বিতীয় বোর কক্ষের শক্তি নির্ণয় করতে পারলাম। মজার বিষয় হলো, যদি ওই যে ও বললো ধরো প্রথম কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে চলে এলো, মানে একদম বাইরে বেরিয়ে গেল না, প্রথম থেকে এসে দ্বিতীয় কক্ষে এসে থাকলো, সবই শক্তির পরিমাণের উপর। মানে যদি এই পরিমাণ শক্তি ওকে দেওয়া হয় তখনও বাইরে বেরোবে, কিন্তু 5 টাকার কম যদি হয় তখন সে কি করবে, একটু সরে এসে ওইখানেই থাকবে, যে আমি বাইরে কেন যাব, আমি সমান যদি আমার আমার যতটা না প্রাপ্য আমি পেলাম, তাহলে কি আমি ঘর ছেড়ে যাব? যাব না। তাহলে এখানেও তাই, n = 1 আর n = 2 দুজনের মধ্যে পার্থক্য কতটা সেটা আমাদের জানতে হবে। তা বিয়োগ করে দিলে পাওয়া যাবে, বিয়োগ করে দিলে পাবো তো। মানে দেখো, যদি এই কক্ষপথের শক্তি আর এই কক্ষপথের শক্তি বিয়োগ করি, তার একটা মান আসবে, সেটা নিশ্চয়ই এই 2.18 এর সমান হবে না, কম হবেই তো, নাকি বোঝা গেল না? তাহলে যদি কম শক্তি দেওয়া হয় তখন সে কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারবে না, কিন্তু যদি এই সমপরিমাণ শক্তি দেওয়া হয়, প্রথম কক্ষে তার যতটা সে শক্তি নিয়ে আছে অতটা সমপরিমাণ শক্তি দেওয়া হয়, তখনই সে পরমাণু ছেড়ে বাইরে বেরোবে। না হলে কিন্তু সে পরমাণু ছেড়ে বাইরে বেরোবে না, সে প্রথম কক্ষ থেকে এসে ছেড়ে এসে দ্বিতীয় কক্ষে থাকবে, দ্বিতীয় কক্ষ থেকে তৃতীয় কক্ষে এসে থাকবে। ঠিক আছে। এবার আমি মানে আবার যখন ওই স্থানান্তর গুলো যাচ্ছি আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখন আপাতত আমাদের কি করতে হবে, যদি 1 থেকে 2-তে আসে কতটা শক্তি নেবে সে, কি করে পাবো, মাইনাস করে দেব, E2 - E1। তাহলে করো E2 - E1 কত হবে, এইরকম হবে তো, দুদিক থেকে কমন আসবে। E2 মানে কি, 2.18 × 10⁻−18 জুল, 1/2 স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হবে তো E1 এর ক্ষেত্রে, এখানে মাইনাস ছিল, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2.18 × 10⁻−18 জুল। তাহলে ঘুরিয়ে যদি আমরা লিখি এইরকম, কমন আসবে 2.18 × 10⁻−18 × 1 - দেখো বুঝতে পেরেছো কিনা, বুঝতে পারলে না? বা একে কিরম লিখতে পারি, 2.18 × 10⁻−18 × 3/4 হয়েছে। তাহলে কি মোট শক্তি কতটা ছিল প্রথম বোর কক্ষের, 2.18 × 10⁻−18 জুল ছিল। যদি অতটা পুরো শক্তি পায় তখন সে বাইরে বেরিয়ে যাবে, কেন সেটাও পরে দেখাবো। কিন্তু যদি তার 3/4 অংশ শক্তি পায় তখন কি হবে, সে প্রথম কক্ষ থেকে সরে এসে একটু দূরে দ্বিতীয় কক্ষে গিয়ে বসে যাবে আবার। এবার মাথায় ঢুকেছে? আবার ধরো n1 এর সঙ্গে n3 যদি আমরা এরকম ভাবে বিয়োগ করি কত পাবো, দেখো E3 - E1 কত হবে, এই নাম্বারটা তো থাকবে সবার ক্ষেত্রে,
ওটাকে আমরা E1 ধরে নিলাম, ইন্টু 1 মাইনাস 9, মানে E1 ইন্টু 8/9। একটাই প্রশ্ন হয়, তাহলে তো এই জন্য মানে যখন এই ইলেকট্রনটা জীবনটা একই লাগে মানে বুঝতে পারলাম না, আবার বলো। মানে এর মান উঠে আসে, তখন তো সিডের মধ্যে ওয়ানেই আসে। ও না, কক্ষপথ অনেক আছে, বুঝতে পেরেছো? কক্ষপথ অনেক আছে, কিন্তু যেহেতু আমার একটাই ইলেকট্রন, আমার ঘর অনেক থাকতে পারে, কিন্তু আমার যদি ক্যান্ডিডেট একটাই হয়, সে আমি একটা ঘরেই রাখবো। দ্বিতীয় ঘরে তখনই যাবে যদি তাকে উত্তপ্ত করা হয়, তার আগে নয়। তৃতীয় ঘরে তখনই যাবে যদি প্রথম কক্ষের যা শক্তি তার 8-9 গুণ। বোঝা গেছে না গেল না? ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মানে প্রত্যেকটা কক্ষপথের শক্তি এবং প্রত্যেকটা কক্ষপথের শক্তির মধ্যে যে পার্থক্য তা ক্যালকুলেট করতে পারি। তোমরা বাড়িতে গিয়ে লিখে রাখো, প্রশ্ন লিখে রাখো, হাইড্রোজেন পরমাণুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় বোর কক্ষের শক্তি, হাইড্রোজেন পরমাণুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় বোর কক্ষের শক্তির মান গণনা করো। একই সঙ্গে প্রশ্ন লিখে রাখবে। তারপর লিথিয়াম পরমাণু, লিথিয়াম মানে এরম লিখবে, লিথিয়াম 2+, একটাই ইলেকট্রন, সেটাই বোরের সীমাবদ্ধতা পরে পড়বো, একটা ইলেকট্রনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। Li2+ পরমাণুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় বোর কক্ষের শক্তি নির্ণয় করো। এখান থেকে প্রশ্ন এরমও আসতে পারে, অপশন, তোমাদের তো এমসিকিউ, পরমাণুর গঠন থেকে প্রচুর এমসিকিউ আসবে। প্রথম বোর কক্ষের শক্তি যদি E1 হয়, দ্বিতীয় বোর কক্ষের শক্তি E1 ইন্টু 3/4, E1 ইন্টু 2/4, E1 ইন্টু 5/2। অপশন এরম থাকবে, কিন্তু তোমরা কি জানো এইটা, সরি মানে কোন কক্ষ বললাম, দ্বিতীয় বোর কক্ষের শক্তি 1/4, তফাৎটা বললাম, ভুলে বলে দিয়েছি, এইটা হবে। তৃতীয় বোর কক্ষের হলে কি হবে, E1 ইন্টু 1/9। বোঝা গেছে? এইবারে মজার বিষয় বা ক্যালকুলেশন, এইবার হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, এইটাই আবার রিপিট করে হবে, মানে একই জিনিস বারবার, যে বিষয়টা বুঝতে পারবে সে ঘুরিয়ে ফিরিয়ে যেদিক থেকেই আসুক না কেন উত্তর করতে পারবে। তাহলে ইলেকট্রন কি হচ্ছে, এক কক্ষে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তিতে গেলে শক্তি শোষণ করবে। কতটা পরিমাণ শক্তি শোষণ করবে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল। ফাইনাল কেন করলাম, শেষে, মানে কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছলো, এখান থেকে শুরু, কোথায় গিয়ে শেষ হলো। বোঝা গেছে? যদি ইনিশিয়াল 1 হয়, ফাইনাল 3 হয়, তাহলে 1 এর জায়গায়, এই ফাইনালের জায়গায় লিখবো 3, ইনিশিয়ালের জায়গায় লিখবো 1। ক্লিয়ার? কি করবে, শক্তি শোষণ করবে। ঠিক আছে, মজার বিষয় হলো একটু আগেই যে পড়লাম, হাইড্রোজেনকে তাপ দেওয়া হয়েছে, শক্তি শোষণও করে নিয়েছে, কত সময় ধরে রাখবে, ঠান্ডা যখনই হবে ধীরে 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 সে কি করবে, শক্তি ছাড়তে শুরু করবে, বর্জন করতে শুরু করবে। যখনই শক্তি ছাড়তে শুরু করবে, সেই যে বিকিরণ যদি আমরা বর্ণালী বিশ্লেষণ করে দেখি, কি দেখতে পাবো, বর্ণালী দেখতে পাবো। হ্যাঁ, অতিরিক্ত শক্তি ছেড়ে দেয় তখন কি হয়? ওই যে এন এর মান 1, 2, 3 নেওয়া হয়েছে, এগুলো কি পূর্ণ সংখ্যা হয়েছে না,
প্রথম বোর কক্ষের শক্তির সমান আর দ্বিতীয় বোর কক্ষের শক্তি, মানে ওদের মাঝে কোনো এনার্জি লেভেল থাকতে পারবে না। তাহলে বেশি কমের ব্যাপার কি করে হবে? না বলি 1 নম্বর কক্ষে আছে, সেখানে থেকেও দেখালো আরো সব থাকে। সম্ভব মেগাস্টার সবদের মতই সামনে সেটা বুঝতে পেরেছো? তার শক্তি গ্রাউন্ড স্টেট বলা হয়েছে, যেটা যে কি বলেছিলাম, ভূমিস্তরে অবস্থায় থাকাকালীন তার ভূমিস্তরের এনার্জি কোনটা? প্রথম বোর কক্ষের শক্তি। তার থেকে বেশি তোমার থাকলে তুমি দেবে। হয়েছে? বেশ। তাহলে যখন আমরা একটা স্তর থেকে আর একটা স্তরে যাব, শক্তি ইলেকট্রন কি করবে? শোষণ করবে। কিন্তু শুধু শোষণ নয়, সে পরে সেটাকে বিকিরণও করবে, যার কারণে বর্ণালী দেখা দেবে। তাহলে সেই বর্ণালী তরঙ্গ সংখ্যা নির্ণয় করেছিলেন কে? বামার। কি? রিডবার্গের সমীকরণ প্রয়োগ করে। বোরের পরমাণুর মডেল ওই রিডবার্গের সমীকরণ বা হাইড্রোজেনের রেখা বর্ণালীর বিশ্লেষণ দিতে সক্ষম হয়েছিলেন। কিভাবে? তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল যাই করি না কেন কি হবে? এটা নিশ্চয়ই, আচ্ছা একটা কাজ করি, মনে করলাম ফাইনাল কক্ষ, তাহলে ফাইনালের কি হবে? ই ইকুয়াল টু ওই আগে ভ্যালু একটাই 1 বাই কোন কক্ষপথ জানি না, তাহলে এন ফাইনালের স্কোয়ার। ফাইনাল কক্ষপথে আছে, সামনে মাইনাস, ই প্রাথমিক -2.18 ইন্টু এন ইনিশিয়ালের স্কোয়ার। হয়েছে? তাহলে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল 2.18 ইন্টু 10⁻⁻18 এসে যাবে তো? আমি একদম বিয়োগ করে দিচ্ছি। তাহলে 1 বাই এটা আগে আসবে, এটা আগে আসবে তো, জুল পার অ্যাটম। ঠিক আছে? এখানে কি লিখেছি? এফ সামনে লিখেছি, আর এখানে বিয়োগের সময় শেষে লিখেছি। এইটা তোমাদের একটু মনে রাখতে হবে। এইবার মজার বিষয় হলো, যদি ধরো n ইকুয়াল টু 1 থেকে 3 তে যায় কোনো পরমাণু, তখন শক্তি শোষণ করবে, ধীরে ধীরে শক্তি বর্জন করবে। আবার যদি এরকম প্রশ্ন থাকে, যদি n 3 থেকে 1 এ যায়, তখনও তো বর্জন করবে। একই ঘটনা ঘটবে, শুধু চিহ্নের কি হবে? তফাৎ হবে, প্লাস অথবা মাইনাস। যদি নিচ থেকে ওপরে যায়, আর যদি ওপর থেকে নিচে যায়, মাইনাস হবে। কিন্তু যে সংখ্যাটা সেটা তো একই থাকবে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। মানে ফাইনালটা যদি বেশি হয়, মানে ধরো এইরকম ই ইকুয়াল টু 3 থেকে ই ইকুয়াল টু 1, 3 থেকে 1 এ গেল, মানে কি? শক্তি ছেড়ে দেবে, তাহলে সামনে কি চলে আসবে? -2.18 ইন্টু 10⁻⁻18। এখানে 3 আছে মানে এখানে 1 লিখবো, এই শেষে আছে মানে এটা এইরকম হবে নিশ্চয়ই। কি বোঝা গেল না গন্ডগোল হয়ে গেছে? ঠিক আছে, শুধু এইটাই মনে রাখতে হবে আমাদের, সংখ্যাটা একই থাকবে, না হলে কি হবে? গন্ডগোল হয়ে যাবে, মানে কোনটা সামনে কোনটা পেছনে নেব। কেমন? শুধু মনে রাখতে হবে, যখন উচ্চ থেকে নিম্ন যাবে শক্তি বর্জন করবে। বর্জন করবে মানে মাইনাস, মানে আমরা যদি কাউকে টাকা দিয়ে দিই আমাদের কমে যাবে, আর যদি নিচ থেকে উপরে যায় তখন প্লাস হয়ে যাবে। এইবার আসি, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে গেল। এখানে আমরা লিখতে পারি, মানে জটিলতা আমি যেতে পারি, ই মানে ফাইনাল বড় হয়, ইনিশিয়াল ছোট হয়, তখন মাইনাস হবে, ফাইনাল ছোট হয় বড় হলে প্লাস হবে। ওইসবে আমি আর যাচ্ছি না, নিজেরা এটা নিজেদের বুদ্ধি লাগিয়ে করতে হবে, সাধারণ বুদ্ধি একদম।
তাতে জটিলতা কম আসবে। বোঝা গেছে কি বললাম? আবার একটা সমীকরণ ছিল E ইকুয়াল টু এইচ নিউ, ছিল তো? E ইকুয়াল টু এইচ নিউ, কি ছিল সেটা? প্ল্যাঙ্কের সমীকরণ। শক্তি কার সাথে সমান হবে? এইচ নিউর সঙ্গে সমান হবে। আর এই যে বলো, এখানে কি এই কক্ষপথ আর এই কক্ষপথে প্রথম থেকে দ্বিতীয় যেতে গেলে কি করতে হবে? শক্তি শোষণ করবে। আর শোষণ হোক বা বিকিরণ হোক, নিশ্চয়ই কাটা কাটা ভাবে, মানে বিচ্ছিন্ন ভাবে যাবে। সেটা কার সাথে সমান হবে? এইচ নিউর সঙ্গে সমান হবে নিশ্চয়ই। মানে এই যে দুজনের এদের যে এনার্জির তফাৎ, সেটাও তো একটা শক্তি। মানে আমরা যদি, আমি এটা বলছি, এই ইনিশিয়াল বাই ফাইনাল যাই লিখি না কেন, এটা কার সাথে সমান হবে? এইচ নিউর সাথে সমান হবে। মাথায় ঢুকেছে? তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি? 2.18 ইন্টু 10⁻−18 ইন্টু এইরকম। বামারের বা রিডবার্গের সমীকরণে কি ছিল? শুধু তরঙ্গ সংখ্যা লেখা ছিল না, নিউ বার সমান। আর দেখো এর জায়গায় এখানে আর লেখা ছিল না? যদি আমরা এইচটাকে এইদিকে ট্রান্সফার করে দিই, হয়েছে 1 ইনিশিয়ালের স্কোয়ার মাইনাস ফাইনালের স্কোয়ার। এখানে কে থাকবে? নিউ। আবার সে আগের সমীকরণ দেখো, যেখানে লেখা আছে নিউ সমান তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। সমীকরণ কি ছিল? ভি ইকুয়াল টু নিউ ইন্টু কম্পাঙ্ক গুণিতক তরঙ্গ বেগ, নিউ ইন্টু ল্যামডা। সমীকরণগুলো মানে দেখতে থাকো। তাহলে এখান থেকে আমরা নিউ সমান কি করতে পারি? ভি বাই ল্যামডা হবে না? আর এখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কথা বলছি, তার মানে ভির জায়গায় কি লিখবো? সি। সি হয়েছে? তাহলে এখানে নিউর জায়গায় কি লিখবো? সি বাই ল্যামডা সমান এইবারে এখানে দেখো, এটা কি নিউ নিয়েছি সংখ্যা, সরি কম্পাঙ্ক। কম্পাঙ্কের ইউনিট কি আর জুল থাকবে? নিশ্চয়ই নয়। কম্পাঙ্কের ইউনিট কি আছে? হার্জ হয়ে যাবে বা সাইকেল পার সেকেন্ড। তাকে আবার ট্রান্সফার করলাম কি? সি বাই ল্যামডা। এটা একই, কিন্তু আবার দেখো যদি সি দিয়ে একে ডিভাইড করে দিই, তখন 1 ল্যামডা হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, ঠিক হয়েছে। তাহলে একে কি বলবো? 1 ল্যামডা। একে কি বলা হয়? লেখা আছে দেখো, 1 ল্যামডাকে কি বলা হয়? নিউ বার। তাহলে 1 ল্যামডা যেটা, সেটাই নিউ বার সমান কি? 2.18 ইন্টু 10⁻−18 এইচ সি ইন্টু হয়েছে। তাহলে 2.18 একে যদি আমরা এইচ আর সি এর মান বসিয়ে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626, যদি এই দুটো মান বসিয়ে দিই, যে মানটা পাবো, দেখো বামারে যেটা লেখা আছে 109678, এটা যদি বসিয়ে দিই একই মান পাবো। ঠিক আছে? তাহলে বামার থেকে আমরা রিডবার্গ পর্যন্ত পৌঁছে গেলাম। রিডবার্গের সমীকরণ বা বামারের বোর থেকে আমরা বামার বা রিডবার্গ পর্যন্ত পৌঁছে গেলাম। বামারে কি বলা হয়েছিল? হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী পাওয়া যায়, আর রেখা বর্ণালীর যে তোমার আলোর যে সারিগুলো ছিল, তাদের প্রত্যেকের তরঙ্গ সংখ্যা নির্ণয় করা ছিল। সেটা একটা সাধারণ সমীকরণ দেওয়া ছিল। তাহলে সেই তরঙ্গ সংখ্যা উৎপত্তির কারণটা কি? বোর বললেন যে
যখন একটা কক্ষ থেকে আরেকটা কক্ষে জাম্প করবে বা একটা কক্ষ থেকে একটা কক্ষে নেমে আসবে, যে শক্তি বিকিরণ করবে, সেই জন্যই ওই আলোক বর্ণালীগুলো আমরা দেখতে পাই। আর সেটা তিনি সমীকরণ প্রয়োগ করে প্রমাণও করে দিলেন। তাহলে হাইড্রোজেনের রেখা বর্ণালী সংক্রান্ত রাদারফোর্ডের মডেলে যে সীমাবদ্ধতা বা ত্রুটিগুলো ছিল, সেটা কি বোরের দ্বারা সংশোধিত হয়ে গেল। বোঝা গেছে? তোমাদের এখানে প্রশ্ন কিরকম আসতে পারে, যদি ইলেকট্রন n=2 থেকে n=3 তে জাম্প করে, যে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে তার মান নির্ণয় করো। কি বলো? এই সমীকরণ প্রয়োগ হবে, রিডবার্গ দিয়ে করলেও হবে আর বোরের এইটা দিয়ে করলেও হবে, তবে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে বোরের এইটা প্রয়োগ করে ক্যালকুলেশন করা। তাতে কি সুবিধা হয়, একটাই সমীকরণ আমরা মনে রাখবো এইটা, সেটাকে কাজে লাগিয়ে শেষে ইর মান যা পেলাম তাকে সি আর এইচ দিয়ে ডিভাইড করে দিলেই পেয়ে যাব। আর না হলে কেউ যদি তরঙ্গ সংখ্যা নির্ণয় করার জন্য ওই 109678 ওই নাম্বারটাও ব্যবহার করে, সেটাও হবে। মানে কেউ এই h/c এটার পরিবর্তে কেউ মনে করলো এখানে সে কি লিখবে, তরঙ্গ সংখ্যা সমান 109678 ইন্টু এই যে 1/n1 স্কোয়ার মাইনাস ইনিশিয়াল স্কোয়ার মাইনাস n ফাইনাল স্কোয়ার, কেউ এটাও ব্যবহার করতে পারে। হয়েছে নাকি বোঝা গেল না? আচ্ছা, তাহলে এই পর্যন্ত তোমরা কাজ করো, লিখে নাও। যদি প্রথম কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে ইলেকট্রন স্থানান্তরিত হয়, মানে প্রথম আর দ্বিতীয় কক্ষের মধ্যে শক্তির তফাৎ, আর যদি বলা হয় দ্বিতীয় আর তৃতীয় কক্ষের মধ্যে শক্তির তফাৎ কোন ক্ষেত্রে বেশি হবে কোন ক্ষেত্রে কম হবে, মানে প্রথম দ্বিতীয় কক্ষের মধ্যে শক্তির যে তফাৎ আর দ্বিতীয় আর তৃতীয় কক্ষের মধ্যে শক্তির যে তফাৎ কম হবে না বেশি হবে? বেশ, কি করে বুঝবে? আমার সমীকরণ তো একটাই, এটা শুধু বোঝার উপায় কি, 1/, ইনিশিয়াল থেকে ফাইনাল, তাহলে 1 থেকে 2 সমীকরণ কি হবে, তাহলে 1/4 - 1 সমান 3/4। বেবি বুঝতে পেরেছো? আর 2 থেকে 3 গেলে 1/9 3 গেছে। আচ্ছা সরি, দাঁড়াও, 2 থেকে 3, আচ্ছা তাহলে 3 আর 4 কত হবে, 5/36 তো। তাহলে এদের দুজনের যদি আমরা তুলনা করি, কোনটা বড়, 3 এর 4 আর 5 এর 36? একে 9 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 27 এর 36 আর এটা 5 এর 36। তাহলে কোনটা বেশি হচ্ছে, প্রথম দ্বিতীয় কক্ষের মধ্যে শক্তির পার্থক্য বেশি তো। কি করে বুঝলাম, বুঝতে পেরেছো? মাঝের এই সংখ্যাটা একই ফিক্সড, শুধুমাত্র কোথা থেকে কোথায় গেছে বিয়োগ করে। কেন এগুলো করাচ্ছি, যখন এমসিকিউ এরকম ভাবেই আসবে, প্রথম থেকে দ্বিতীয় গেল, কখন শক্তি বেশি হবে কখন শক্তি কম হবে। কোনটা, এটা? ও তো তোমাদের ক্যালকুলেশন করে দেখাতে হবে না, পরীক্ষার সময় এমসিকিউ তোমাদের তো করার দরকার নেই। আর যদি ক্যালকুলেশন করতে যাও করবে, একটা প্রশ্ন করবে, শেষ হয়ে যাবে, 2 ঘন্টা শেষ। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার তো? আচ্ছা, এইবার দেখো আরো একটা ধারণা দেখো। যদি n=1 থেকে, এইদিকে দেখো, n=1 থেকে 2 তে গেল, আবার n=1 থেকে 3 তে গেল, n=1 থেকে 2 তে গেল আর n=3 তে গেল, তখন বলো এই দুই ক্ষেত্রে
শক্তির মান কখন বেশি কখন কম হবে? 1 থেকে 2 গেল আর 1 থেকে 3 গেল, কখন বেশি পরিমাণ শক্তি প্রয়োজন হবে? এক থেকে 2 আর 1 থেকে 3 কখন বেশি শক্তি লাগবে? 1 থেকে 3। এটা তো এমনি সাধারণ হিসেব, এটা কোনো কিছু নয়। বেশি বেশি শক্তি। ঠিক আছে, এইবার শক্তির সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক? ইকুয়াল টু এইচ নিউ। এইচ ইকুয়াল টু এইচ নিউ বা ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে ইর সঙ্গে ল্যামডার কি সম্পর্ক, মানে তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তাহলে যখন শক্তি বেশি হবে তখন তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। প্রশ্ন আসে এটাই যে কোন ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, কোন ক্ষেত্রে শক্তি বেশি? তোমরা তো সহজে এমনি 1 থেকে 2 গেলে আর 1 থেকে 3 গেলে শক্তি তো বেশি হবেই হবে 3 গেলে, কিন্তু তখন তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। হয়েছে? এবার যদি ওই যে হাইড্রোজেন পরমাণুর আয়নাইজেশন শক্তির ক্ষেত্রেই আমি তুলনা করছি, তাকে কি করতে হবে? প্রথম কক্ষ থেকে একদম বাইরে বের করে দিতে হবে, একদম বাইরে বের করে দিতে হবে। আমি বলছি কক্ষ আগে থেকেই ছিল, হাইড্রোজেন পরমাণুর একটাতেই ইলেকট্রন শেষ হয়ে যাচ্ছে বলে প্রথম কক্ষটাই আমরা কনসিডার করি। কতগুলো কক্ষ থাকতে পারে হাইড্রোজেনের? অসীম সংখ্যক। তাহলে যদি ইলেকট্রনকে একদম বাইরে বের করে দিতে হয়, তাকে কোথায় নিয়ে গিয়ে ফেলতে হবে? n ইকুয়াল টু 1 থেকে n ইকুয়াল টু অসীম। তাহলে সমীকরণ দেখো, এখানে কি হবে? 1 মাইনাস 1/1 মাইনাস 1 এটা হবে না? এটা হবে তো? তাহলে ইনফিনিটি মানে কি? 0। তাহলে এই পুরোটা ক্যালকুলেট করলে কত হবে? 1 হবে। তাহলে হাইড্রোজেন পরমাণুর আয়নাইজেশন শক্তির মান কত হবে? 2.18 ইন্টু এই পুরো রাশিটার মান কত? 1। তাহলে কেন তখন থেকে বলছিলাম যে তার প্রথম যে কক্ষের আছে সেই কক্ষের সম পরিমাণ শক্তি দিলে বাইরে বেরোবে। ঠিক আছে, কেন সেটা বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? এইবার এক হাত থেকে তোমরা লিখে ফেলো। অনেক কিছু হয়ে গেছে, লেখা হয়ে গেলে তারপর অঙ্ক করাবো। করো বামার সারির প্রান্তীয় বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক নির্ণয় করো। বামার সারির প্রান্তীয় বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা আগে কম্পাঙ্ক করো তারপর তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, কি হবে তাহলে? প্রান্তীয় বর্ণালী, ভালো করে শোনো। তাহলে এটা নিউক্লিয়াস, কক্ষপথ 1 2 3 4 অনেক আছে। হয়েছে? বামার মানে n ইকুয়াল টু কত হবে? দেখো খাতা দেখো, বামার হলে n ইকুয়াল টু কত হবে? বামার হলে কত আছে বামারে? n1 কত হবে? খাতায় লিখে দিয়েছি, ওই যে সারি যে লেখা ছিল কি 1 2 3 4।
লিমেন হলে এন কত, ও সেটা লেখনি? আচ্ছা নোটে আছে, নিয়ে নেবে। এন হলে 1, সরি লিমেন হলে এন 1, বামার হলে এন ইকুয়াল টু 2 হয়। মানে যেখানেই থাক না কেন ইলেকট্রন এসে কিসে পড়বে, 2-তে পড়বে। ঠিক আছে, ক্লাস 2তেই এসে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে বলা হয়েছে প্রান্তীয় বর্ণালী। প্রান্তীয় মানে কি, দুটো, সরি মানে একদম শেষে যে আছে। তাহলে প্রান্তীয় বর্ণালী মানে কি, দেখো যদি এটাও তো একটা হতে পারে n ইকুয়াল টু 3 থেকে 2, এটাও একটা বর্ণালী। আর প্রান্তীয় মানে শেষ, শেষ হলে n এর মান কত হবে, অসীম, ইনফিনিটিভ। তাহলে এখানে আমরা কি সমীকরণ ব্যবহার করব, কি ছিল, এনার্জির সমীকরণই প্রথমে আমি ব্যবহার করব। ই এন কি হবে, ফাইনাল মাইনাস, দেখে দেখে বলো, ইনিশিয়াল, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার -18 ইন্টু 1 বাই ইনিশিয়াল স্কোয়ার মাইনাস 1 বাই ফাইনাল স্কোয়ার। এই তো আমার সমীকরণ। আগে ভালো করে দেখো কিভাবে অঙ্কগুলো সমাধান করছি। ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তারপরে এইটা হবে নিশ্চয়ই। তাহলে এর জায়গায় কি লিখব, এইচ নিউ হয়েছে। এখানে 2.18 ইন্টু 18 ইনিশিয়াল মানে প্রাথমিকটা কত হবে এখানে, 2। কেন, বামারের জন্য। ঠিক আছে, মাইনাস বলো ইনফিনিটি, তাহলে 1 বাই 2.18 ইন্টু 1, সরি 10 টু দি পাওয়ার -18 ইন্টু 1/4। এটা কিসের ভ্যালু, এইচ নিউর ভ্যালু। সেখান থেকে নিউ ইকুয়াল টু কী হবে, এটাকে ক্যালকুলেট করে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার -18 1/4 ইন্টু 1 হলেই তো কম্পাঙ্ক পেয়ে যাব। কি বোঝা গেছে, ক্যালকুলেশন করো। সি কেন, সরি আমাদের কি নির্ণয় করতে বলেছে, কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে তো নিউ। তাহলে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার -18 ডিভাইডেড বাই 4 ইন্টু 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার -34। এটা উপরে গেলে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার -18 ইন্টু 10 টু দি পাওয়ার, এইটা হবে তো। তাহলে এখান থেকে কত হবে, 18 আর 16, তাহলে এটা কাছাকাছি হবে 10 টু দি পাওয়ার 16, এই তো।
তারপর এবার ক্যালকুলেশনটা করি। 2.18 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 6.6, এই তো দেখো 0.0825 ইন্টু 10⁻16 এটা এসছে তো। বা এইবার দেখো এইদিকে যদি আমি 10 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, 10 স্কোয়ার দিয়ে ডিভাইড করি, কত হবে? 0.8 মানে 8.2 ইন্টু 10⁻, এই ক্যালকুলেশন যে না বুঝতে পারবে বলো। 10 স্কোয়ার দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দিয়েছি, করে দিলে কি হবে? এই 0.8 এর সঙ্গে 10 স্কোয়ারটা গুণ করলাম, 10⁻16, দেখো সাজিয়ে নিয়েছি শুধু, এই স্কোয়ারটাকে এর সাথে করে দিলাম আর এটাকে এর সাথে করে দিলাম, তাহলে হলে কি হবে? 8.2 ইন্টু 10⁻14। বলো কার সমস্যা কিছু আছে ক্যালকুলেশনে? বেবি কোথায় অসুবিধা হচ্ছে বলো? তাহলে এখান থেকে কম্পাঙ্ক পাওয়া গেল। এবার HW থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। হবে HW, তারপরে প্রশ্ন লিখে রাখো। হ্যাঁ, হাইড্রোজেনের বর্ণালীতে হয়েছে বামার সারির রেখাগুলি ক্ষুদ্রতম ও দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। হয়েছে? কতগুলো HW হলো? হয়েছে? আচ্ছা, তারপরে প্রশ্ন লেখো। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ R1 হলে হয়েছে লিথিয়াম পরমাণুর Li2+, লিথিয়াম পরমাণুর হয়েছে দ্বি আধান, দুটো আধান, ওই Li2+ কে এরকম ঘুরিয়ে লেখা হচ্ছে, দ্বি আধান চার্জ বিশিষ্ট, আচ্ছা একটু ভাষাটা গন্ডগোল হয়ে গেছে, দ্বি আধান চার্জ বিশিষ্ট লিথিয়াম পরমাণুর তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। মানে মোদ্দা কথায় হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ
ব্যাসার্ধ R1 হলে Li2 প্লাস আয়নের তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত হবে? কি ও তোমাদের কি দ্বিতীয় বলেছিলাম? তৃতীয় দ্বিতীয় তৃতীয় যাই হোক না কেন একই হবে, মানে প্রসেসটা একই হবে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, আচ্ছা লিখে নাও তারপর বলছি। প্রথম বোর কক্ষের সমীকরণ কি ছিল হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে? আর ইকুয়াল টু কি ছিল? n স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, বা কি লিখতে পারি এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার বাই জেড। হয়েছে? এর মান বলেছিলাম 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড, ইউনিট ছিল অ্যাংস্ট্রম। ঠিক আছে, প্রশ্নে কি দেওয়া আছে? প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ। তাহলে প্রথম বোর কক্ষের ক্ষেত্রে এইদিকে দেখো দেবজিৎ, R1 কি হবে? 0.529 ইন্টু এন এর মান 1, হাইড্রোজেনের জেড এর মান 1। এটাই তো, নাকি অসুবিধা আছে? লিথিয়াম পরমাণু যদি হতো, এটা কার? হাইড্রোজেন। লিথিয়াম পরমাণু, মানে লিথিয়াম পরমাণু নয়, 2+ আয়নের ক্ষেত্রে আর সমান কি হবে? 0.529 ইন্টু এন এর মান কত? 1। প্রথমের ক্ষেত্রে আমরা বলছি। জেড এর মান হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম কত? 3 নিশ্চয়ই। পরমাণু ক্রমাঙ্ক, জেড পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছো সবাই? বেশ, তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা Li2+ এর ক্ষেত্রে এটা লিখতে পারি একই না? এটা একই তো। আর প্রশ্নে দেওয়া আছে তার মান কত? R1। তাহলে এখানে লিখতে পারি আমরা R1 ইন্টু Li2+ আর 3 ক্ষেত্রে ক্যালকুলেট করতে হবে। কি হবে 3 ক্ষেত্রে? Li2+ R1 ইন্টু সরি 3/3। এই লাইনটা কেন করেছি সবাই বুঝতে পেরেছো? বেশি বুঝতে পারলে না? এটা যে কোনো পরমাণুর ক্ষেত্রে এটা তো ফিক্সড, এন স্কোয়ার বাই জেড। ও সরি, এখানে স্কোয়ার দিতে হতো। বলো। বেশ, তাহলে Li2+ ও 3। একটু দেখো এখানটাতে এন এর জায়গায় শুধু মানটা বসাবো,
এইটা হবে, এটা কেন নিলাম, এইটা সমানই তো এইটা, আর এক্সট্রা করে বসানোর দরকার আছে? হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেনের প্রথম বোর কক্ষ ইন্টু n স্কোয়ার, মানে ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে এইচ এর ক্ষেত্রে মানে আমাদের সাধারণ সমীকরণটা কি, আর এন সমান এইটা। হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান তো 1ই হবে, 0.529 ইন্টু জেড এর মান তো 1ই হবে, আর এন স্কোয়ারের মান যদি প্রথম কক্ষ হয় এন এর মান 1, দ্বিতীয় কক্ষ হলে এটা তো একই, এটাকে HR1 লিখে দিলাম, এন এর মান কত হবে 2 স্কোয়ার। তৃতীয় কক্ষের ক্ষেত্রে হাইড্রোজেন R1 ইন্টু 3 স্কোয়ার। গন্ডগোল হয়ে গেছে দেবজিৎ? ঠিক আছে তো? তাহলে লিথিয়ামের ক্ষেত্রে কি হবে, সেইটা ইন্টু n স্কোয়ার। তাহলে এর মানটা কত দেখে দেখে বসাবো, R1 ইন্টু 1/3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 ইন্টু R1, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে R1 হলে Li2 প্লাসের ক্ষেত্রে কি হবে, তার 3 গুণ। কি বেবি অসুবিধা হচ্ছে সোমনাথ? ঠিক আছে নাকি অসুবিধে? বুঝতে পেরেছো? যাই হোক না কেন আমাদের একটাই সমীকরণ, Rn ইকুয়াল টু R1 ইন্টু n স্কোয়ার। এটা কার ক্ষেত্রে, যে পরমাণু A নিলাম তার R1, ঠিক আছে, যেই পরমাণু তার R1। তারপর যখন চেঞ্জ করব, মোড চেঞ্জ করব, তখন কি হবে, জেডটা চেঞ্জ হয়ে যাবে, যে পরমাণু নেওয়া হবে তার পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পরের দিন আমরা আরও মানে বেশ কিছু অঙ্ক করিয়ে দেবো এই রিলেটেড, আর যেটা HW আছে সেটা করে আসবো।